প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে লাংস, এবং এটি হচ্ছে লাংস নিয়ে লাস্ট ভিডিও লেকচার। এই ভিডিওতে আমি লাংসের আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্ট নিয়ে আলাপ করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা দেখব ভাইভা এবং প্র্যাকটিক্যাল কার্ডে এই টপিক থেকে কি কি প্রশ্ন আছে। প্রশ্ন আছে, ডেসক্রাইব দ্য আর্টারি সাপ্লাই or name the arteries and explain the mode of arterial supply of the lung. Show pulmonary vessels and mention venous drainage. Mention the lymphatic drainage. Explain the role of draining lymph nodes in cancer spread. Explain the effects of sympathetic and parasympathetic nerves on the bronchial tree. Describe the development with different stages of maturation. অথবা explain the stages of maturation. Define and explain the development of respiratory distress syndrome. এই প্রশ্নগুলো বিভিন্ন ভাইভা প্র্যাকটিক্যাল কার্ডে আছে। আবার এখান থেকে কিছু কিছু টপিক রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা ডিসকাশনের মধ্যে ঢুকে যাচ্ছি। প্রথমে, ব্লাড সাপ্লাই অফ দি লাং। আমরা জানি ব্রঙ্কিয়াল ট্রির দুটো পার্ট আছে, একটা হচ্ছে কন্ডাক্টিং জোন আর একটা এক্সচেঞ্জ বা রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন এক্সটেন্ড করে আপ টু দ্য এন্ড অফ টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, আর ফ্রম দ্য এন্ড অফ টার্মিনাল ব্রঙ্কিওল টু দ্য এলভিওলাই, এটা হচ্ছে এক্সচেঞ্জ বা রেসপিরেটরি জোন। এই দুই জোনের ব্লাড সাপ্লাই কিন্তু একরকম নয়। আমরা এই দুই জোনের আলাদা আলাদা আর্টেরিয়াল সাপ্লাই জানবো, আলাদা করে ভিনাস ড্রেনেজ জানবো। প্রথমে, কন্ডাক্টিং জোনের আর্টেরিয়াল সাপ্লাই। কন্ডাক্টিং জোনের আর্টেরিয়াল সাপ্লাই দিবে ব্রঙ্কিয়াল আর্টারি। এখন এই ব্রঙ্কিয়াল আর্টারি থাকে কয়টা? অন দ্য রাইট সাইড একটা ব্রঙ্কিয়াল আর্টারি থাকে, আর অন দ্য লেফট সাইড দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি থাকে। একটা হচ্ছে আপার ব্রঙ্কিয়াল আর্টারি আর একটা লোয়ার ব্রঙ্কিয়াল আর্টারি। রাইট সাইডে যে একটা ব্রঙ্কিয়াল আর্টারি আছে, এটা কার ব্রাঞ্চ? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ রাইট থার্ড পোস্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, অথবা আপার লেফট ব্রঙ্কিয়াল আর্টারি। ওই যে বলেছিলাম ব্রঙ্কিয়াল আর্টারি লেফট সাইডে দুইটা আছে, একটা আপার একটা লোয়ার। সেই আপার লেফট ব্রঙ্কিয়াল আর্টারির ব্রাঞ্চ হতে পারে রাইট ব্রঙ্কিয়াল আর্টারি। অন্যদিকে লেফট সাইডে যে দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি আছে, আপার এবং লোয়ার, সেগুলো সরাসরি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ। আমরা জানি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা একটু লেফট সাইডেই থাকে, সুতরাং লেফট ব্রঙ্কিয়াল আর্টারি গুলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ। নাও, ভিনাস ড্রেনেজ অফ দি কন্ডাক্টিং জোন। এই জোনের ভিনাস ড্রেনেজ কে করবে? সেটা করবে ব্রঙ্কিয়াল ভেইন। এখন ব্রঙ্কিয়াল ভেইন কয়টা থাকে? দুই পাশে ব্রঙ্কিয়াল ভেইন দুইটা করে থাকে, রাইট সাইডে দুইটা, লেফট সাইডে দুইটা। এই ভেইনগুলো কোথায় ড্রেইন করে? রাইট ব্রঙ্কিয়াল ভেইনগুলো এজাইগোস ভেইনে ড্রেইন করে, আর লেফট সাইডের ব্রঙ্কিয়াল ভেইন প্রথমে হেমিএজাইগোস ভেইনে ড্রেইন করে, আলটিমেটলি হেমিএজাইগোস ভেইন এজাইগোস ভেইনেই ড্রেইন করে। আর এজাইগোস ভেইন ড্রেইন করে সুপিরিয়র ভেনা কাভাতে। সুপিরিয়র ভেনা কাভার ব্লাড চলে যাবে রাইট এট্রিয়ামের মাঝে। তাহলে আমরা বুঝলাম কন্ডাক্টিং জোনের ভেনাস ড্রেনেজ হয় রাইট এট্রিয়ামের মাঝে। তবে এখানে একটু কথা আছে, কন্ডাক্টিং জোনের কিছু ব্লাড, দ্যাট ইজ কিছু ব্রঙ্কিয়াল ভেইন, তারা কিন্তু লেফট এট্রিয়ামে ড্রেন করে, আইদার ডিরেক্টলি লেফট এট্রিয়ামে অর থ্রু দ্য পালমোনারি ভেইন। তারা গিয়ে পালমোনারি ভেইনে ড্রেন করে, দেন লেফট এট্রিয়ামে ড্রেন করে। তাহলে আমরা কি বুঝলাম? মোস্ট অফ দ্য ব্রঙ্কিয়াল ভেইন ড্রেন করে রাইট এট্রিয়ামে
থ্রু দ্য এজাইগোস সিস্টেম। সাম ব্রঙ্কিয়াল ভেইনস, যেগুলো ডিপ ব্রঙ্কিয়াল ভেইন, এই ভেইনগুলো লেফট এট্রিয়ামে ড্রেন করে, either directly or through the pulmonary vein. নাও এক্সচেঞ্জ বা রেসপিরেটরি জোনের ব্লাড সাপ্লাই। প্রথমে আর্টারিয়াল সাপ্লাই। এখানে আর্টারিয়াল সাপ্লাই দিবে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কয়টা থাকে? দুই পাশেই একটা করে থাকে, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি। এগুলো কার ব্রাঞ্চ? এগুলো হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের ব্রাঞ্চ। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে বের হয়, তারপরে স্টার্নাল অ্যাঙ্গেলে সে দুটো ব্রাঞ্চ তৈরি করে, একটা রাইট পালমোনারি আর্টারি আর একটা লেফট পালমোনারি আর্টারি। সেই দুই আর্টারির মধ্য দিয়ে লাংসে চলে যায় ডিঅক্সিজেনেটেড ব্লাড ফর অক্সিজেনেশন। নাও রেসপিরেটরি জোন অর এক্সচেঞ্জ জোনের ভিনাস ড্রেনেজ কে করবে? ভিনাস ড্রেনেজ করে পালমোনারি ভেইন। কয়টা পালমোনারি ভেইন থাকে? দুইটা করে পালমোনারি ভেইন থাকে। একটা হচ্ছে সুপিরিয়র পালমোনারি ভেইন আর একটা ইনফিরিয়র পালমোনারি ভেইন। এই ভেইনগুলো ড্রেন করে লেফট এট্রিয়ামের মাঝে। তার মানে চারটা পালমোনারি ভেইন আলটিমেটলি ড্রেন করে লেফট এট্রিয়ামের মাঝে, এবং পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে আসে ফ্রম লাং টু দ্য লেফট এট্রিয়াম। তাহলে আমরা যদি সামারি দেখি, এই হচ্ছে সামারি। কন্ডাক্টিং জোনের আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, রেসপিরেটরি জোনের আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, একসাথে আমরা পুরোটুকু দেখিয়ে দিলাম। এখন একটা এক্সপ্লানেটরি কোয়েশ্চন আছে। হোয়াই ইজ দ্য ব্লাড অফ লেফট এট্রিয়াম 97% অক্সিজেন স্যাচুরেটেড ইনস্টিড অফ 100%? যদি লেফট এট্রিয়ামে চারটা পালমোনারি ভেইন এসে লাং থেকে সরাসরি ওপেন করে, তাহলে তো এখানকার অক্সিজেন স্যাচুরেশন 100% হওয়া উচিত, কিন্তু দেখা যায় এখানে পার্সেন্টেজ হচ্ছে 97%। এর মানে কি? মানে কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে মিক্সিং হয়ে যায় লেফট এট্রিয়ামের ব্লাডে। তো এটাই হচ্ছে এক্সপ্লানেশন কেন 97% হয় স্যাচুরেশন, 100% হয় না। এটার একটা ধারণা আমি কিন্তু ভিনাস ড্রেনেজের মধ্যে বলেছি। Venous drainage from the exchange zone occurs through four pulmonary veins which drain into the left atrium of the heart. This blood is 100% oxygen saturated. Venous drainage from the conducting zone occurs through bronchial veins, and bronchial veins are arranged into two sets. একটা হচ্ছে সুপারফিশিয়াল সেট আর একটা ডিপ সেট। সুপারফিশিয়াল সেট ড্রেন করে রাইট ইট্রিয়ামের মাঝে থ্রু দ্য এজাইগোস ভেনাস সিস্টেম, বাট ডিপ সেটস ড্রেন ইনটু লেফট ইট্রিয়াম either directly or through pulmonary veins. So, in the left atrium, admixture of deoxygenated blood occurs with the oxygenated blood, resulting in a reduction of saturation of oxygen from 100% to 97%. This is the explanation. Now, lymphatic drainage of the lung. Very, very important. ভাইবার জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এজ রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। লাংসের লিমফেটিক্স গুলোকে দুটো সেটে ভাগ করা হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল সেট আর একটা ডিপ সেট। সুপারফিশিয়াল সেট সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলো থেকে লিম্ফ ড্রেন করে, আর ডিপ সেট ডিপ স্ট্রাকচার থেকে লিম্ফ ড্রেন করে। হাউএভার, প্রথমে তারা ড্রেন করে নিয়ে যায় ব্রঙ্কো পালমোনারি লিম্ফ নোডে। এই দুটো হচ্ছে ব্রঙ্কো পালমোনারি লিম্ফ নোড অর হাইলার লিম্ফ নোড, এরা হাইলামে থাকে। সেখান থেকে লিম্ফ চলে যাবে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোডে। এই হচ্ছে ট্রাকিয়া আর এই হচ্ছে ব্রঙ্কাস। সুতরাং এই লিম্ফ নোড গুলোকে বলা হয় ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোড। সেখান থেকে লিম্ফ চলে যাবে প্রি ট্রাকিয়াল এবং প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডে।
এটা হচ্ছে প্রিট্রাকিয়াল লিম্ফ নোড, দুই পাশে থাকে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড। প্রি এবং প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড থেকে দুটা বড়সড় লিম্ফ ট্রাঙ্ক তৈরি হয়, তার নাম ব্রঙ্কোমিডিয়াস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক। ব্রঙ্কোমিডিয়াস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক রাইট সাইডে ড্রেন করে রাইট লিম্ফেটিক ডাক্টে, আর লেফট সাইডে ড্রেন করে থোরাসিক ডাক্টে। এই হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ অফ দি লাং। আমরা এখন ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডে থাকা একটা প্রশ্ন, রোল অফ ড্রেনিং লিম্ফ নোডস ইন দ্য স্প্রেড অফ কার্সিনোমা অফ দি লাং টু ডিফারেন্ট পার্টস, এর উত্তর জানবো। Actually, the process by which the draining lymph nodes facilitate the spread of carcinoma of the lung to different parts is active. এটা একটা অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে স্প্রেডটা ঘটে। মনে করি এটা একটা প্রাইমারি টিউমার অফ দি লাং এবং এটা লাংসের একটা কার্সিনোমা। কার্সিনোমা সেলের একটা নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে এরা স্প্রেড করতে পারে এবং স্প্রেডিং বেশি হয় লিম্ফ ভেসেল দিয়ে। সুতরাং কার্সিনোমা সেলগুলো লিম্ফ ভেসেলে এন্টার করবে। ক্যান্সার সেলস ডিটাচ ফ্রম দ্য প্রাইমারি টিউমার ইন দ্য লাং, invade nearby lymph vessels, and are carried by the lymph towards the regional lymph nodes. The most common regional lymph node হচ্ছে mediastinal lymph node, যেগুলো হাইলামের মাঝে থাকে। লিম্ফ দিয়ে এই কার্সিনোমা সেলগুলো চলে যাবে লিম্ফ নোডের মাঝে। লিম্ফ নোডে গিয়ে এরা ট্র্যাপড হবে। The lymph nodes act as filter, trapping the cancer cell. Cancer cell ke lymph node trap করে। While the node's immune cells try to destroy the invaders, many cancer cells can survive, proliferate, and establish a new tumor mass within the node. This is called lymph node metastasis. তাহলে লিম্ফ নোডে গিয়ে তারা ট্র্যাপড হলো এবং কলোনাইজ করলো, এটাকে বলে লিম্ফ নোড মেটাস্টেসিস। এবার লিম্ফ নোডকে অ্যাক্টিভ রিমডেলিং করবে এবং ইমিউনিটি সাপ্রেস করবে। The tumor doesn't just spread, it actively manipulates the lymph nodes. The primary tumor releases growth factors like vascular endothelial growth factor C, which travel to the draining lymph node and induce the growth of new lymph vessel. A new lymph vessel growth ke bole lymphangiogenesis. This remodeling creates a more favorable environment and larger highway for cancer cells to enter and exit the nodes. তাহলে প্রথম যে ক্যান্সার সেলগুলো লিম্ফ নোডে আসলো, আসার পরে লিম্ফাঞ্জিওজেনেসিস ঘটে, ফলে মোর অ্যান্ড মোর ক্যান্সার সেল আসার সুযোগ তৈরি হয়। দেন হবে ইমিউন সাপ্রেশন। The lymph nodes' normal immune function can be disrupted by tumor-related signals, leading to an immunosuppressed environment. This allows cancer cells to avoid being destroyed and establish a foothold. তাহলে ক্যান্সার সেলগুলো লিম্ফ নোডে গিয়ে তার বাড়িঘর তৈরি করলো এবং সে যাতে ডিস্ট্রয়েড না হয় তার জন্য ইমিউনিটিকে সাপ্রেস করে দিল। তারপরে এই সেলগুলো এবার ডিস্ট্যান্ট স্প্রেড হবে again by the lymph vessel. Once the cancer has colonized the draining lymph nodes, it can exit through the efferent lymph vessels. These vessels eventually lead to the thoracic duct, which in turn drains into the venous system, that is circulation. This provides a direct pathway
for the cancer cells to enter the bloodstream and travel to distant organs such as brain, bone, liver, adrenal glands. এটাকে বলে ডিস্ট্যান্ট স্প্রেড অর ডিস্ট্যান্ট মেটাস্টেসিস। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা যেটা বুঝলাম, ক্যান্সার সেলগুলো প্রথমে প্রাইমারি টিউমার মাস থেকে কিছু সেল সেপারেট হয়, লিম্ফ ভেসেলে ঢুকে যায়। লিম্ফ ভেসেলের লিম্ফ দিয়ে এরা লিম্ফ নোডে যায়, লিম্ফ নোডে গিয়ে ট্র্যাপিং হয়। দেন লিম্ফ নোডের মাঝে এদেরকে ইমিউন সেলগুলো অ্যাটাক করে, কিছু সেল ডেস্ট্রয় হয়, বাকিরা সার্ভাইভ করে, তারা প্রলিফারেট করে এবং লিম্ফ নোডের মাঝে কলোনি ফর্ম করে, এটাকে বলে কলোনাইজেশন। দেন প্রাইমারি টিউমারের ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর সি সিক্রেশনের কারণে নিউ লিম্ফ ভেসেল ডেভেলপ করে, যাতে নতুন নতুন সেল লিম্ফ নোডে আসতে পারে এবং লিম্ফ নোড থেকে বের হতে পারে, এটাকে বলে লিম্ফাঞ্জিওজেনেসিস। সেই সাথে কলোনি যাতে ডিসরাপ্টেড না হয় সেই জন্য ইমিউনিটিকে সাপ্রেস করে দেয়। এবং ফাইনালি লিম্ফ নোড থেকে ইফারেন্ট লিম্ফ ভেসেল দিয়ে সেলগুলো সার্কুলেশনে চলে যেতে পারে, এটাকে বলে ডিস্ট্যান্ট স্প্রেড বা ডিস্ট্যান্ট মেটাস্টেসিস। নাও আমরা জানবো নার্ভ সাপ্লাই, effects of sympathetic and parasympathetic nerves on the bronchial tree. প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ব্রঙ্কিয়াল ট্রির উপরে কি কাজ করে? প্যারাসিম্প্যাথেটিক কজেস ব্রঙ্কো কনস্ট্রিকশন, তার মানে নেরোয়িং অফ দ্য এয়ারওয়েজ। সেই সাথে ইনক্রিজ মিউকাস সিক্রেশন ফ্রম দ্য সাবমিউকোসাল গ্ল্যান্ডস। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ঠিক উল্টা কাজ করবে, তারা ব্রঙ্কো ডাইলেটেশন করবে, দ্যাট মিনস ওয়াইডেনিং অফ দি এয়ারওয়েজ। সেই সাথে দে ডিক্রিজ সিক্রেশন অফ মিউকাস ফ্রম দ্য সাবমিউকোসাল গ্ল্যান্ড। সেই সাথে আরেকটা কাজ করে সিম্প্যাথেটিক, সেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। ব্রঙ্কিয়াল ভেসেলকে ভ্যাসোকনস্ট্রিকশন করে সিম্প্যাথেটিক নার্ভস। এই হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের রোল অন দ্য ব্রঙ্কিয়াল ট্রি। নাও ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে যে এপিথেলিয়াল এলিমেন্ট থাকে সেগুলো ডেভেলপ করে লাং বার্ড বা রেসপিরেটরি ডাইভার্টিকুলাম, যার অন্য নাম লেরিঙ্গোট্রাকিয়াল ও ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম থেকে। এটা হচ্ছে এন্ডোডার্ম ফোরগাটের একটা পার্ট। এই হচ্ছে ফোরগাট এবং এটা এন্ডোডার্ম দিয়ে তৈরি। সেই এন্ডোডার্ম ফোরগাট থেকে একটা ডাইভার্টিকুলাম এরাইজ করে, তার নামই লাংবার্ড or respiratory diverticulum or laryngotracheal diverticulum or tracheobronchial diverticulum। এখান থেকেই তৈরি হয় এপিথেলিয়াল এলিমেন্ট অফ দি রেসপিরেটরি সিস্টেম। এখন ফোরগাটের চারপাশে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারের একটা কাভারিং থাকে, সুতরাং এই ডাইভার্টিকুলামের চারপাশেও স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারে অফ ল্যাটারাল প্লেট মেসোডাম থাকবে। সেখান থেকেই ডেভেলপ করে আদার এলিমেন্ট গুলো। আদার এলিমেন্ট মানে কানেকটিভ টিস্যু, ইন্ট্রাপালমোনারি কার্টিলেজ, মাসল, এরা সবাই ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম থেকে। তাহলে লাংয়ের ডেভেলপমেন্টের সোর্স কি? সেই একই রকম, এপিথেলিয়াল এলিমেন্ট ডেভেলপ করে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ও লেরিঙ্গোট্রাকিয়াল ও ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, যার নাম লাংবার্ড, সেখান থেকে। এটা এন্ডোডার্ম ও ফোরগাট থেকে আসে। এই ডাইভার্টিকুলামের প্রক্সিমাল এন্ড থেকে ডেভেলপ করে লেরিংস এন্ড ট্রাকিয়া, আর ডিস্টাল এন্ড থেকে তৈরি হয় ব্রঙ্কিয়াল বার্ড। এই ব্রঙ্কিয়াল বার্ড থেকে ব্রঙ্কাস এবং সাবসিকুয়েন্ট পার্ট ডেভেলপ করে। আদার এলিমেন্ট সেগুলো ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম থেকে। লাং ডেভেলপমেন্টের পরে এইবার দরকার ম্যাচুরেশন, এবং লাংয়ের ম্যাচুরেশন হয়
প্রক্সিমো ডিস্টাল ডিরেকশনে। তার মানে শুরু হয় প্রক্সিমালি, ধীরে ধীরে ডিস্টালি প্রসিড করে। এই জন্য লার্জেস্ট ব্রঙ্কাস গুলো আগে ডেভেলপ করে এবং ধীরে ধীরে স্মলেস্ট ব্রঙ্কাসের দিকে প্রসিড করে। অ্যাজ এ রেজাল্ট, লাং ডেভেলপমেন্ট ইজ হিটারোজেনাস। তার মানে লাংয়ের সবকিছু একবারে ডেভেলপ করে না, প্রক্সিমাল পার্টটা আগে ডেভেলপ করে, ডিস্টাল পার্ট তখন হয়তো ডেভেলপমেন্ট শুরু হয় নাই। এবার আমরা জানবো লাং ম্যাচুরেশনের কি কি ফেজ আছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই ট্রাকিয়া, ট্রাকিয়া ডেভেলপমেন্ট কমপ্লিট। ব্রঙ্কাস ডেভেলপমেন্টও কমপ্লিট হয়ে গেল। ব্রঙ্কাস ডেভেলপ করে ব্রঙ্কিয়াল বার্ড থেকে। এবার আমরা দেখলাম ব্রঙ্কিয়াল বার্ড থেকে এন্ডোডার্মাল টিবিউল তৈরি হতে, এবং এন্ডোডার্মাল টিবিউল থেকে আবার তৈরি হয় টার্মিনাল ব্রঙ্কিওল। তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল থেকে তৈরি হয় রেসপিরেটরি ব্রঙ্কিওল। রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার ডাক্ট। অ্যালভিওলার ডাক্ট থেকে তৈরি হয় টার্মিনাল স্যাক, যার নাম প্রিমিটিভ অ্যালভিওলাই। আর টার্মিনাল স্যাকের সেপ্টেশনের মাধ্যমে তৈরি হয় ডেফিনিটিভ অ্যালভিওলাই অর ম্যাচুর অ্যালভিওলাই। এইভাবেই রেসপিরেটরি সিস্টেম ডেভেলপ করে। সুতরাং আমরা চারটা ফেজ পাবো ডেভেলপমেন্টের। প্রথম ফেজের নাম সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। 7th উইক থেকে 16th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, এই সময়টাতে হয় সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। এই সময়ে ব্রঙ্কিয়াল বার্ড থেকে এন্ডোডার্মাল টিবিউল তৈরি হয়। এন্ডোডার্মাল টিবিউল থেকে টার্মিনাল ব্রঙ্কিউল তৈরি হয়। দেন টার্মিনাল ব্রঙ্কিউল থেকে রেসপিরেটরি ব্রঙ্কিউল, এবং রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলার ডাক্ট ফর্ম করে। এই ধাপের নাম হচ্ছে ক্যানালিকুলার পিরিয়ড। ক্যানালিকুলার পিরিয়ড হয় 16th থেকে 24th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, এই সময়ে। দেন অ্যালভিওলার ডাক্ট থেকে টার্মিনাল স্যাক, যার আরেক নাম প্রিমিটিভ অ্যালভিওলাই ফর্ম করে। এইটাকেই বলা হয় টার্মিনাল স্যাক পিরিয়ড। টার্মিনাল স্যাক পিরিয়ড এক্সটেন্ড করে 24th উইক অফ ইউটেরাইন লাইফ থেকে বার্থ পর্যন্ত। আর টার্মিনাল স্যাক যখন সেপারেশন হয় এবং মাল্টিপল অ্যালভিওলাই ফর্ম করে, এগুলোকে বলে ম্যাচুর অ্যালভিওলাই বা ডেফিনিটিভ অ্যালভিওলাই, তখন এটাকে বলে অ্যালভিওলার পিরিয়ড। অ্যালভিওলার পিরিয়ড এক্সটেন্ড করে 32nd উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে 8 years আফটার বার্থ। তাহলে আমরা বুঝলাম বার্থ পর্যন্ত আসলে চলে টার্মিনাল স্যাক পিরিয়ড। আর জন্মের পরে অবশ্য কিছুটা জন্মের আগেই শুরু হয়ে যায় 32nd উইক, যেহেতু এই টাইম থেকে শুরু হয় অ্যালভিওলার পিরিয়ড, এবং এই পিরিয়ড 8 বছর পর্যন্ত চলে। এই 8 বছর সময়ের মাঝে অ্যালভিওলার সংখ্যা কেবল বাড়তে থাকে। ইন্ট্রাইউটেরাইন লাইফে লাংসের মাঝে অ্যালভিওলাই থাকে 10 মিলিয়ন পার লাং। কিন্তু অ্যাডাল্টের মাঝে এই অ্যালভিওলার পিরিয়ডে অ্যালভিওলার সংখ্যা বাড়তে বাড়তে এক একটা লাংসে হয় 150 থেকে 200 মিলিয়ন। প্রায় 15 থেকে 20 গুণ অ্যালভিওলাই সংখ্যা বেড়ে যায়, এবং এই বৃদ্ধিটা হয় অ্যালভিওলার পিরিয়ডে। তাহলে আমরা বুঝলাম লাং ম্যাচুরেশনের জন্য চারটা ফেজ আছে। ফেজ গুলোকে আমরা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি PCTA। পি মানে সিউডোগ্ল্যান্ডুলার পিরিয়ড, সি মানে ক্যানালিকুলার পিরিয়ড, টি মানে টার্মিনাল সেক পিরিয়ড, আর এ মানে হচ্ছে অ্যালভিওলার পিরিয়ড। PCTA দিয়ে আমরা এই ফেজগুলোকে মনে রাখবো। ইতিমধ্যে আমি এগুলো বলে ফেলেছি, এবার টেক্সট গুলো একটু দেখাচ্ছি। প্রথমে সিউডোগ্ল্যান্ডুলার পিরিয়ড, এই পিরিয়ড এক্সটেন্ড করে 7th to 16th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ পর্যন্ত। During this period, developing lung resembles an exocrine gland.
এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতো দেখায়, এই জন্য তার নাম সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। এই পিরিয়ডে নিউমেরাস এন্ডোডার্মাল টিবিউল ডেভেলপ করে ফ্রম দ্য ব্রঙ্কিয়াল বার্ড থেকে নিউমেরাস এন্ডোডার্মাল টিবিউল ডেভেলপ করে, এবং এন্ডোডার্মাল টিবিউল থেকে টার্মিনাল ব্রঙ্কিউল তৈরি হয়। বোথ এন্ডোডার্মাল টিবিউল এন্ড টার্মিনাল ব্রঙ্কিউলস আর লাইন বাই সিম্পল কলামনার ইপিথেলিয়াম। এগুলো সিম্পল কলামনার ইপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকে, এবং এই ইপিথেলিয়ামের চারপাশে একটা মেসোডার্ম থাকে, সেই মেসোডার্মে মডেস্ট ক্যাপিলারি নেটওয়ার্ক পাওয়া যায়। এই টাইমে যদি কোনো বেবি জন্ম হয়ে যায়, তার রেসপিরেশন পসিবল না, ইনফ্যান্ট ক্যান নট সার্ভাইভ। পরের ফেজের নাম ক্যানালিকুলার পিরিয়ড। এই পিরিয়ড এক্সটেন্ড করে ফ্রম 16th টু 24th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। এই সময়ে টার্মিনাল ব্রঙ্কিওল থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওল ফর্ম করে, আর রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার ডাক্ট ফর্ম করে। Both respiratory bronchiole and alveolar duct are lined by simple cuboidal epithelium. এর আগে ছিল সিম্পল কলামনার, এবার তার লাইনিং হয়ে গেল সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম। এবং এই স্ট্রাকচার গুলো চারপাশে মেসোডার্ম থাকে, সেই মেসোডার্মের মাঝে একটা প্রমিনেন্ট ক্যাপিলারি নেটওয়ার্ক পাওয়া যায়। এই যে প্রমিনেন্ট ক্যাপিলারি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে এই স্ট্রাকচার গুলোর চারপাশে। Premature infant born before week 20 rarely survive. Now, terminal sac period. এই পিরিয়ড এক্সটেন্ড করে 24th উইক থেকে বার্থ পর্যন্ত, এবং এই টাইমে আমরা দেখব এলভিওলার ডাক্ট থেকে কতগুলো স্যাক তৈরি হয়। এই স্যাকগুলোকে বলা হয় টার্মিনাল স্যাক অর প্রিমিটিভ এলভিওলাই। একটা টার্মিনাল সেক অন্য টার্মিনাল সেক থেকে সেপারেট হয় বাই দা প্রাইমারি সেপ্টা, এবং এই টার্মিনাল সেকের লাইনিং ইপিথেলিয়াম আমরা দেখব সিম্পল কিউবয়েডাল থেকে ডিফারেন্সিয়েট করে দুই ধরনের সেল তৈরি করবে। এখানে পাবো টাইপ 1 এলভিউলার সেল, টাইপ 2 এলভিউলার সেল, অর টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট। এবং এদের চারপাশে যে মেসোডার্ম থাকে, সেই মেসোডার্মের মাঝে একটা র্যাপিডলি প্রলিফারেটিং ক্যাপিলারি নেটওয়ার্ক পাওয়া যায়। Capillaries make intimate contact with the terminal sac and thereby establish a blood-air barrier with type 1 pneumocyte. Premature infants born between 25 to 28 weeks can survive with intensive care. Now, alveolar period. Alveolar period extend করে from week 32 থেকে 8 years after birth পর্যন্ত। ডিউরিং দিস টাইম টার্মিনাল স্যাক, যার নাম হচ্ছে প্রিমিটিভ এলভিওলাই, দে আর পার্টিশন বাই সেকেন্ডারি সেপ্টা। এই যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো সেকেন্ডারি সেপ্টা অ্যারাইজ করেছে। সেকেন্ডারি সেপ্টা অ্যারাইজ করার কারণে এই প্রিমিটিভ এলভিওলাই ম্যাচুর এলভিওলাইতে কনভার্ট হয়ে গেল, এবং নাম্বার অফ এলভিওলাই ইনক্রিজ করলো। About 20 million alveoli are present at birth in the two lungs, and approximately 300 to 400 million are present by the age of 8 years. এটা হয় due to alveolar period. The major mechanism for increase in the number of alveoli is the formation of secondary septa that partition the existing primitive alveoli or terminal sac. After birth, the increase in size of the lung is due to increase in respiratory bronchiole and alveoli. তাহলে এই যে জন্মের পরে লাং বড় হয়, তার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওলের নাম্বার বাড়ে, এলভিওলার নাম্বারও বাড়ে। এলভিওলার নাম্বার বাড়ে ওই সেপ্টেশনের কারণে। From respiratory diverticulum or lung bud to alveoli, total 24 generation of branches তৈরি হয়।
তার মাঝে 17 জেনারেশন ফর্ম করে বিফোর বার্থ অ্যান্ড 7 জেনারেশন আফটার বার্থ। By 20 week of intrauterine life, type 2 pneumocyte begin to secrete pulmonary surfactant. Now, factors preventing collapse of the lung. আমরা এখানে একটা এলভিওলাই দেখতে পাচ্ছি। এলভিওলাইটা এক্সপান্ড করে আছে ডিউরিং ইন্সপিরেশন। এক্সপান্ড করার কারণে এর ভিতরে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডের মলিকিউলের মাঝে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, যাকে বলে সারফেস টেনশন, এটা কম থাকে। এই কারণে এর ভিতরে কোলাপসিং প্রেসার কম পাওয়া যায়, লো কোলাপসিং প্রেসার পাওয়া যায় যখন এলভিওলাই লার্জ থাকে। যদিও এলভিওলার চারপাশে ইলাস্টিক ফাইবার থাকে, সেই ইলাস্টিক ফাইবার এলভিওলাইকে কোলাপস করতে চায় এবং কোলাপস করার কারণে এক্সপিরেশনের সময় এরকম স্মল এলভিওলাই হয়ে যায়। এলভিওলাই যখন এরকম স্মল হয় তখন ভিতরে থাকা ওয়াটার মলিকুলের সারফেস টেনশন বেড়ে যায়, তখন হাই কোলাপসিং প্রেসার ডেভেলপ করে। হাই কোলাপসিং প্রেসার যদি ডেভেলপ করে তাহলে তো অ্যালভিওলাই কোলাপস করে যাবে, আলটিমেটলি লাং কোলাপস করে যাবে। এখান থেকে বাঁচার উপায় কি? উপায় হচ্ছে সারফেক্টেন্ট। এই যে অ্যালভিওলার ভিতরে সারফেক্টেন্ট দেখা যাচ্ছে, সে এই ওয়াটারের সারফেস টেনশন কমিয়ে ফেলে, ফলে কোলাপসিং প্রেসার লো হয়ে যায়। এখানে স্মল এলভিওলাস উইথ হাই কোলাপসিং প্রেসার ছিল, সারফেক্টেন্ট থাকার কারণে এই স্মল এলভিওলাসে লো কোলাপসিং প্রেসার ডেভেলপ করলো, সুতরাং লাং আর কোলাপস করবে না। তাহলে কোলাপস প্রিভেনশনের জন্য যে তিনটা ফ্যাক্টর আছে তার প্রধান ফ্যাক্টর হচ্ছে সারফেক্টেন্ট। আমরা জানি দুই রকমের সারফেক্টেন্ট আছে, এলভিওলার কোলাপস প্রিভেন্ট করে এলভিওলার সারফেক্টেন্ট, আর ব্রঙ্কিওলের কোলাপস প্রিভেন্ট করে ব্রঙ্কিওলার সারফেক্টেন্ট। এর বাইরে আমরা পাবো নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার এবং রেসিডুয়াল ভলিউম অফ এয়ার হুইচ ইজ 1200 ml। এই ফ্যাক্টরগুলোর কারণে লাং কোলাপস করে না। এখন আমরা একটা ক্লিনিক্যাল কন্ডিশন জানবো যার নাম রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অর হাইলিন মেমব্রেন ডিজিজ। It is a clinical condition characterized by respiratory distress of the neonates. কেন হয়? Due to a deficiency of surfactant. When the surfactant is insufficient, the surface tension of the fluid lining the alveoli becomes high, bringing a greater risk that all alveoli will collapse during expiration. As a result, respiratory distress develops. Neonates born with this condition develop rapid labored breathing shortly after birth. Prolonged intrauterine asphyxia, that is oxygen deficiency, may result in irreversible changes to the type 2 alveolar cells. আমরা জানি টাইপ 2 alveolar সেল সারফেক্টেন্ট সিক্রেট করে। তাহলে প্রলং ইন্ট্রাইউটেরাইন অ্যাসফিক্সিয়া হলে টাইপ 2 alveolar সেলের ইরিভার্সিবল চেঞ্জ হয়, রেন্ডারিং দেম ইনকেপাবল অফ প্রডিউসিং সারফেক্টেন্ট। তখন আর তারা সারফেক্টেন্ট প্রডিউস করতে পারে না। ইন দিস ডিজিজ, the alveoli of lungs are often filled with fluid having high protein content, এবং এই ফ্লুইডটাকে দেখায় গ্লাসি হাইলিন মেমব্রেনের মতো। Hence, respiratory distress syndrome is also called hyaline membrane disease. This condition affects about 2% of the live newborns, and it is common in preterm babies and is a common cause of death in these babies. ট্রিটমেন্ট কি? মনে করে কোনো একটা বেবি, সে প্রিটার্ম বেবি, জন্ম হয়ে গেছে, এখন তার ডিস্ট্রেস দেখা যাচ্ছে,
তাকে আমরা আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট দিব, সেই সাথে সাপ্লিমেন্টারি অক্সিজেন দিব। আর যদি এরকম হয় কোনো এক মাদার যার প্রিটার্ম ডেলিভারি হবেই হবে, এরকম যদি মনে করা হয়, তখন সেই মাদারকে গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দিব টু স্টিমুলেট সারফেক্টেন্ট প্রোডাকশন। এটাই হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম or hyaline membrane disease. And this is all about the today's video from my side. Thank you very much for watching my video. Take care. Goodbye.